ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ছি, সবাইকে স্বাগত। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে পলিটি, ইন্ডিয়ান পলিটি করছিলাম লক্ষ্মীকান্ত থেকে। এটা আমরা বেসিক পড়াচ্ছি, মানে পলিটির আমরা বেসিক পড়াচ্ছি। তো যেটা কথা ছিল সেটা হচ্ছে যে আমাদের পলিটি ফার্স্ট ক্লাস হয়ে গেছে, আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার করেছিলাম, আমরা পার্ট 1 অলরেডি শেষ করে দিয়েছি। আমরা যেগুলো জায়গাগুলো জেনেছিলাম সেগুলো থেকে আমরা আরেকবার দেখে নেবো যে আমরা কি কি জেনেছিলাম। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা প্রথমে যেটা দেখছিলাম, আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি ছিল তার মধ্যে এটা ছিল ফার্স্টেই, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ভাগ করেছিলাম, সেটা হচ্ছে স্টেট চার্চের মধ্যে পার্থক্য, মানে গভর্নমেন্টের সঙ্গে রিলিজিয়াস যেন আলাদাভাবে থাকে। সেটা করতে গিয়ে যে আমাদের প্রথমে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, তারপরে পেয়েছিলাম যে এটা আমি আগের ক্লাসেই পড়িয়েছিলাম, এটা হচ্ছে কোম্পানি রুলস। কোম্পানি রুলস কি হলো? রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে আমাদের কোম্পানি রুলস চালু হলো। রেগুলেটিং অ্যাক্ট কবে এসেছে? 1773 রেগুলেটিং অ্যাক্ট এসেছে। এর দ্বারা কি হলো? আমাদের গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি হলো। গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল, এই বেঙ্গলের মধ্যে এই গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল আমাদের প্রথম গভর্নর জেনারেল। তারপরে আমাদের সুপ্রিম কোর্ট অফ দ্য ক্যালকাটা তৈরি হয়েছিল। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়েছিলাম, আমরা এগুলো ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। পিটস অ্যাক্ট তারপরে তৈরি হলো। তারপরে পিটস অ্যাক্ট এসে কি হলো? 1774 সালে তৈরি হলো কি পিটস অ্যাক্ট। 1774 আমাদের পিটস অ্যাক্ট যেটা হলো, পিটস অ্যাক্ট যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের ডুয়াল গভর্নমেন্ট তৈরি করলো। ডুয়াল গভর্নমেন্ট মধ্যে কি আছে? কোর্ট অফ ডাইরেক্টরস একদিকে আছে, আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। তো কোর্ট অফ ডাইরেক্টরস এর কাজ কি ছিল? সেটা হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, যেটা হচ্ছে কোম্পানির, সেটা দেখার। আর বোর্ড অফ কন্ট্রোল যেটা করলো সেটা হচ্ছে পলিটিক্যাল, সিভিল এবং মিলিটারি যে রেভিনিউ গুলো আছে সেটা দেখার জন্য কিন্তু এদের উপরে অনেকটা দায়িত্ব আরোপ করলো। তারপরে এলো হচ্ছে চ্যাটার অ্যাক্ট। চ্যাটার অ্যাক্ট কবে সালে এলো? চ্যাটার অ্যাক্ট হচ্ছে 1833 সালে এলো হচ্ছে চ্যাটার অ্যাক্ট। চ্যাটার অ্যাক্টের ছেলে যে আছে হলো সেটা হচ্ছে আমাদের গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল, শুধুমাত্র বেঙ্গলের যে গভর্নর জেনারেল ছিল সেখান থেকে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি হলো। মানে কি করলো এরা? এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের, সেটা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে শাসন করবে না, এবার এরা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আস্তে আস্তে এদের প্রসার বিস্তার করতে শুরু করে দিয়েছে। তো এতদূর পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। আর এর যেটা ছিল যে ইন ফর হিজ ম্যাজেস্টি, ইন দ্য ট্রাস্ট অফ ফর হিজ ম্যাজেস্টি, ফর হিজ ইয়ার এন্ড ফর হিজ সাকসেসর, পুরোটাই করব কিন্তু আমি ব্রিটিশ গভর্নমেন্টের জন্য। এরকম করে একটা কিন্তু অ্যাক্ট করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির সঙ্গে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু এটা অ্যাক্ট করেছিল, যাতে আমাদের এই টেরিটরিটা, ইন্ডিয়ান টেরিটরিটাকে ব্রিটিশরা ঠিকঠাক করে ইউজ করতে পারে বা ইউটিলাইজ করতে পারে, শুধুমাত্র কোম্পানি নয়, পুরো একটা দেশ বা একটা গভর্নমেন্ট জুড়ে তারা যেমন টোটাল ভাবে এটাকে শাসন করতে পারে। তো আমাদের এরপরে যেটা অপশন ছিল সেটা হচ্ছে চ্যাটার অ্যাক্ট 1853। তো আমাদের যেটা বলতে গেলে এটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে 1833 এ যে চ্যাটার অ্যাক্টটা গেল, 1833 এর পরে কিন্তু 1853 সেরকম ভাবে কিন্তু আসেনি। তার মধ্যে দেখা গেছে কিন্তু অনেক চ্যাটার অ্যাক্ট পাস হয়েছে, বিভিন্ন একটা সিরিজ অনুযায়ী চ্যাটার অ্যাক্ট এসেছে। তার মধ্যে 1793 তে ছিল থেকে 1853 পর্যন্ত এসেছে। তো মেইনলি আমাদের 1853টা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য কিন্তু আমরা এখানে পড়াচ্ছি। আর তাছাড়া লক্ষ্মীকান্ত এটা কিন্তু দেওয়া আছে। তো এর ফিচারসটা কি কি আছে? ফিচারস হচ্ছে সিট সেপারেটস ফর দা ফার্স্ট টাইম, প্রথমবার কি করলো? লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ। লেজিসলেটিভ মানে হচ্ছে যারা দেশ চালায়, মানে আমাদের এমএলএ এমপি, এরা হচ্ছে লেজিসলেটিভ। আর এক্সিকিউটিভ মানে হচ্ছে যারা আমাদের ডাইরেক্ট গভর্নমেন্টের সঙ্গে ইনভলভ না, গভর্নমেন্টের ওয়ার্ক করছে, তাদেরকে বলা হচ্ছে এক্সিকিউটিভ। ডিএম, বিডিও, এসডিও এদেরকে বলা হচ্ছে এক্সিকিউটিভ। এই দুজনকে কিন্তু আলাদাভাবে সিলেক্ট করা হলো। তার মাধ্যমে এই প্রথম ফার্স্ট টাইম আমাদের চ্যাপ্টার 1853 থেকে ফার্স্ট টাইম এটা করা হলো। তারপরে কি হলো? এর সঙ্গে যেটা করলো, আমাদের তো অলরেডি গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া তৈরি হয়ে গেছে। এই গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়ার আন্ডারে গভর্নর জেনারেল অফ কাউন্সিল তৈরি করলো। এই কাউন্সিলে কি হলো? এই কাউন্সিলে 6 জন নতুন মেম্বার অ্যাডিশনাল যোগ হলো, যারা কি হবে? একবারে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের ভেতরে যুক্ত থাকবে। এটাকে কি বলা হলো? মিনি পার্লামেন্ট। এর ফাংশনটা কেমন করে করছে? মিনি পার্লামেন্টের মতন। যেমন আমাদের ব্রিটেনের তখনকার দিনে ব্রিটিশ পার্লামেন্ট যেরকম ভাবে চলতো, সেরকম ভাবে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও এরকম ভাবে একটা মিনি পার্লামেন্ট তৈরি করলো। আর মিনি পার্লামেন্ট তৈরি করার ফলে সুবিধাটা কি হলো? যে এই যে মেম্বার গুলো, এই যে যারা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যারা আছে, তারা কিন্তু স্পেশাল ফাংশন পেলো। মানে যেমন স্বাস্থ্য দপ্তর পেলো, বন দপ্তর পেলো, বা শিক্ষা দপ্তর পেলো, মানে এরকম ভাবে কিন্তু ইন্ডাস্ট্রি পেলো, এমএসএমই সেক্টর পেলে, এরকম যে আলাদা আলাদা স্পেশাল যে ব্রাঞ্চ আছে, আলাদা আলাদা যে ফাংশন আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা ফাংশন মেশিনারিজ গুলো তাদেরকে আলাদা আলাদা করে আরোপ করা হয়েছে। এরপরে যে আসছে সেটা হচ্ছে যে আমাদের 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইট ইন্ট্রোডিউস দ্য ওপেন কম্পিটিটিভ সিস্টেম ফর দ্য সিলেকশন অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য সিভিল সার্ভেন্টস। সিভিল সার্ভেন্টস এর জন্য যে ওপেন কম্পিটিটিভ সিস্টেম, সেটা কিন্তু এটা তৈরি করলো। সিভিল সার্ভিস মানে তোমরা যারা ডব্লিউবিসিএস বা আমাদের ইউপিএসসির জন্য যারা পড়াশোনা করছে, তারা সিভিল সার্ভিসের জন্য যারা পড়াশোনা করছে, তাদেরকে ওপেন কম্পিটিটিভ এক্সাম শুরু হলো। তার সঙ্গে কি ধরে গেল? তার হচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়ানদের জন্য করা হলো ওপেন। প্রথমে কিন্তু ইন্ডিয়ানের জন্য ওপেন ছিল না, মানে ভারতবর্ষ চালাতে কিন্তু ব্রিটিশদের লোকজন এসে চালাবে, কিন্তু সেখানে কেমন করে চলতে পারে? ভারতবর্ষের লোককে যদি আলটিমেট যদি কারোর কোনো দেশের উপকার করতে হয়, তাহলে কিন্তু একটা দেশবাসীর, মানে আমাদের ডাইরেক্ট ইন্ডিয়ান লোক হলে কিন্তু তার দেশের মাটিকে দেখে সে অনেকটা বেশি উপকার করতে পারবে। তো
এখান থেকে তৈরি হলো যেটা, সেটা হচ্ছে যে আমাদের ম্যাকওয়েলে কমিটি তৈরি হলো। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ম্যাকওয়েলে যেটা কমিটি, সেখানে ম্যাকওয়েলে মিনিটস পরে তৈরি হচ্ছে। এই ম্যাকওয়েলে কমিটি কিসের জন্য তৈরি হয়েছে? ম্যাকওয়েলে কমিটি হচ্ছে সিভিল সার্ভেন্ট কমিটির জন্য তৈরি হয়েছে। এটা কিন্তু ম্যাকওয়েলে কমিটি তৈরি হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে 1854 সালে। তাহলে প্রশ্ন যদি আসে, তাহলে হচ্ছে ম্যাকওয়েলে কমিটিটা তৈরি হয়েছে কোন চ্যাপ্টার অ্যাক্ট থেকে তৈরি হয়েছে? 1853 থেকে তৈরি হয়েছে ম্যাকওয়েলে কমিটি। কত সালে? 1854 সালে তৈরি হয়েছে। তো এবারে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আরেকটা যেটা বলতে চাইছি 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের যে এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ রুলটাকে আরো বেশি এক্সটেন্ড করলো এই চ্যাপ্টার অ্যাক্টের মাধ্যমে। এবং যেটা ইন্ডিয়ানরা, যেটা ইন্ডিয়ান টেরিটরি যেটা বলছিলাম, সেটা হচ্ছে ব্রিটিশ ক্রাউনের অধীনে যদি আরো ভালো করে যদি কবজা করতে পারে, সেটা কিন্তু এই চ্যাপ্টার অ্যাক্টের আরেকটা অংশ ছিল। আর এরা এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিয়েছিল এই চ্যাপ্টার অ্যাক্টের সমাজে, কোম্পানিজ রুল কুড বি টার্মিনেটেড এট এনি টাইম অফ দ্য পার্লামেন্ট লাইফ। যদি ব্রিটিশ পার্লামেন্ট চায় যে কোম্পানিজ রুলটাকে বন্ধ করতে ইন্ডিয়াতে, তারা কিন্তু যে কোনো সময় এটাকে টার্মিনেট করে দিতে পারবে। তার মানে বোঝা গেল, তার মানে কোম্পানির হাতে, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, তার সঙ্গে কিন্তু ব্রিটিশ ক্রাউনের হাতে কিন্তু ক্ষমতাটা কমে কমে বেড়ে যাচ্ছিল। এরপরে যেটা আসছে, সেটা হচ্ছে যে আরেকটা বড় ঘটনা আছে এইটা, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে বলছে ফর দা ফার্স্ট টাইম। আমাদের কিন্তু ফার্স্ট টাইমের যেগুলো জায়গাতে ফার্স্ট টাইম কথাটা ইনভলভ করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। এই কারণেই আচ্ছা আমি চিৎকার করে বলছি, কারণ হচ্ছে যে আমার ফার্স্ট টাইম গুলো থেকে এক্সামিনার কিন্তু খুব 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 প্রশ্ন করে। যেমন ফার্স্ট টাইম কি হলো, সেখানে হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেটিভ করা হলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। এই যে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, এখানে কিন্তু প্রথমবারের মতন আমাদের এই যে ইন্ডিয়ান কোন লোককে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলের ভেতরে ঢোকানো হলো। এই যে 6 লেজিসলেটিভ মেম্বারস আছে, তাছাড়াও আমাদের 4 মেম্বার তৈরি করা হলো, তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো এই 6 জনের ভেতর থেকে। কোন কোন জায়গা থেকে করা হলো? ম্যাড্রাস, বোম্বে, বেঙ্গল এবং আগ্রা। ম্যাড্রাস, বোম্বে, বেঙ্গল তো তখনকার দিনে খুবই একটা বড় মহানগরের মতন বলতে পারা যায়, এখনো যথেষ্ট মহানগর, কিন্তু ব্রিটিশদের জন্য কিন্তু এই ম্যাড্রাস, বোম্বে এবং বেঙ্গল ছিল একটা বড় পীঠস্থান। সেখান থেকে তার সঙ্গে কিন্তু আগ্রাও যোগ করা হয়েছে। এখানে 4 নম্বরে যেটা আগ্রাও, সেটা মনে রাখতে হবে। এই জন্যই বললাম এত কথা, কারণ আমাদের 4টে যে লেজিসলেটিভ মেম্বার আমাদের যোগ করা হয়েছে, সেন্ট্রাল লেজিসলেটিভ মেম্বার, এরা কোন কোন জায়গা থেকে যোগ করা হয়েছে, কারণ এটা ফার্স্ট টাইম করা হয়েছে, ফার্স্ট টাইম। তো এই গেল আমাদের মোটামুটি চ্যাপ্টার অ্যাক্ট 1853। তো 1853 থেকে আমরা মেন যে ফিচার্স যেগুলো পেলাম সেগুলো দেখে নিলাম। এরপরে আসছি আমরা নেক্সট, এরপরে আসছি আমাদের নেক্সট যে স্লাইড, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট যে অ্যাক্ট ছিল, সেটা হচ্ছে যে আমাদের 1853 তে চ্যাপ্টার অ্যাক্ট গেল। 1853 পরে জাস্ট 5 বছর পরে কি হয়েছে, আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট, গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়ান অ্যাক্ট 1858 হলো। তো গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়ান অ্যাক্ট কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পাবো, প্রচুর প্রশ্ন সিরিয়াসলি। কারণ হচ্ছে যে এইটা আমাদের একটা বড় পীঠস্থান, যেখানে হচ্ছে যে কি করা হয়েছিল, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া যেটা ছিল, গভর্নমেন্ট জেনারেল অফ দ্য ইন্ডিয়া মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশড হয়ে তৈরি করলো কি ব্রিটিশ ক্রাউনের হাতে আমাদের ইন্ডিয়াটাকে সমর্পণ করা হলো। আর তার মানে কি হলো, আমাদের এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লোকটা ছিল গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া, সে এখন কি তৈরি হয়ে গেল, সে কিন্তু ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া হলো। তার কারণটা কি? এই যে একটা বড় ধরনের পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন এলো, কারণ এখানে ব্রিটিশরাও অনেকটাই ভয় পেয়ে গেছিল, তাই একটা কোম্পানির হাতে শুধু না দিয়ে তারা কিন্তু একটা ক্রাউনের হাতে দিয়ে দিল। তার কারণ হচ্ছে দ্য রিভোল্ট অফ 1857, মানে হচ্ছে সিপাহী বিদ্রোহ। আমাদের যে প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল, মানে ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদের এখনো পর্যন্ত বলি আমাদের ইন্ডিয়ার প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেটা হচ্ছে কি সিপাহী বিদ্রোহ। কত সালে হয়েছিল? 1857 তে যেটা সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহ কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেকটা নাড়িয়ে দিয়েছিল, তারপরে কিন্তু আমাদের ব্রিটিশ ক্রাউনের হাতে আমাদের এই যে গভর্নমেন্টটাকে সমর্পণ করতে বাধ্য হয়েছিল। তারপরে এরা যেটা অ্যাক্ট করেছিল এখানে, সেটা বলছিল যে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া। এটা একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যাক্ট। সেটাকে একটা ভাববাদী নাম দিল, যেটা হচ্ছে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার একটা ভালো গভর্নমেন্ট তৈরি করার জন্য এই অ্যাক্টটা চালু করছি। এই একটা পারপোজ একটা নাম দিয়ে, যেটা ব্রিটিশ ক্রাউনের হাতে ইন্ডিয়াটাকে সমর্পণ করে দেওয়া হলো। এটাই হচ্ছে ইন্ডিয়ার একটা বড় রকম বাজে ব্যাপার, কিন্তু তাও আমাদের আমাদের কাছাকাছি 300 বছর আমরা ব্রিটিশদের দাসত্বে ছিলাম, তো সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। তার ফলে অনেক ভালো মন্দ দুটোই পেয়েছি। যাই হোক, আমাদের আসা যাক এই যে গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যাক্ট 1858, এর কি কি মেন ফিচার্স আছে। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া তৈরি হলো, গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া কি হলো, ভাইসরয় অফ ইন্ডিয়া তৈরি করলো। ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া প্রথম কে হলো? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। প্রথম এটা বারবার প্রশ্ন আছে, ছোটখাটো পরীক্ষায় তো এমনি এগুলো হামেশাই জিজ্ঞেস করে থাকে, ডাইরেক্ট প্রশ্ন থাকে। ঠিক আছে, লর্ড ক্যানিং তাহলে কি ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। কত সালে হলো? 1858। এই ইয়ার গুলোর সঙ্গে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু মনে রাখতে অনেক বেটার হবে। তারপরে যেটা করলো সেটা হচ্ছে যে ইট এন্ডেড দ্য ডুয়াল গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছিল, সেটা পিক্স অ্যাক্ট থেকে তৈরি হয়েছিল। 1784 তে যেটা গভর্নমেন্ট তৈরি হয়েছিল, কি করেছিল? একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়েছিল, একটা কোর্ট অফ ডাইরেক্টরস যেটা তৈরি হয়েছিল। এই বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরস এই দুটো কিন্তু টোটালটাই অ্যাবলিশড করে দেওয়া হলো এই ডুয়াল গভর্নমেন্ট থেকে।
তার সঙ্গে একটা নতুন পোস্ট তৈরি করা হলো, সেটাকে বলা হলো কি সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া ফর ইন্ডিয়া। মানে হচ্ছে যে এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইন্ডিয়া বলতে যেটা আমাদের যেটা হলো সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। মানে আমাদের ইন্ডিয়ার একটা সেক্রেটারি অফ দ্য স্টেট একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হলো, এর নাম দেওয়া হলো সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। একটা নিউ অফিস তৈরি করা হলো। কেন করা হলো? সেটা হচ্ছে যে এর উপরে যে দায়িত্ব থাকবে সেটা হচ্ছে কমপ্লিট অথরিটি থাকবে এন্ড কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে তো পুরো ইন্ডিয়ান যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমাদের কমপ্লিট অথরিটি থাকবে কার উপরে? সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার উপরে। আর এই সেক্রেটারি অফ দ্য স্টেট অফ দ্য ইন্ডিয়া সেটা মজার জিনিস, যেটা ওয়াজ এ মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট। এটাই হচ্ছে সবচেয়ে খোরাকে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াকে শাসন করবে কোত্থেকে? ব্রিটেন থেকে লোক, ব্রিটিশ ক্যাবিনেট থেকে যে লোক থাকবে সে কিন্তু আমাদেরকে ইন্ডিয়া থেকে শাসন করবে and was responsible ultimately for the British Parliament। এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের উপরে ওই যে সেক্রেটারি অফ দ্য স্টেট থাকবে সে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের উপরেই পুরোটা রেসপন্সিবল থাকবে। তার সঙ্গে তৈরি হলো কি একটা 15 মেম্বার কাউন্সিল অফ দ্য ইন্ডিয়া, 15 মেম্বার অ্যাসিস্ট করতে দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া। এই যে সেক্রেটারি অফ দ্য স্টেট তৈরি হয়েছে একে অর্জন করবে 15 জনের একটা মেম্বার থাকবে। এই 15 জনের মেম্বার তারা হচ্ছে অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করবে। তারা বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে ইন্ডিয়াতে কিভাবে কাজকর্ম বড়াইতে পারে তারা হেল্প করবে। আর এই যে সেক্রেটারি অফ দ্য স্টেট ওয়াজ মেড দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। এই যে কাউন্সিলের চেয়ারম্যান হবে কিন্তু এই সেক্রেটারি অফ দ্য স্টেট কি। তো মুদ্রা কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের 1858 যে একটা তৈরি করা হলো সেটা বলা হচ্ছে কি দ্য গুড গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে কি টু সুপারভাইজ করতে এন্ড কন্ট্রোল ইন ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে কন্ট্রোল করবে কাকে? টোটাল ইন্ডিয়ান গভর্নমেন্টটাকে, আর কোনো অল্টারনেটিভ রাখবে না। এটাই হচ্ছে সবচেয়ে খোরাকার, আর এই জন্য সবচেয়ে বাজে লেগেছিল। কারণ হচ্ছে যে একটা ইন্ডিয়াকে যদি ভারতবর্ষকে যদি স্বাধীন মানে চালাতে হয় তাহলে ইন্ডিয়াকে থেকে চালানোর দরকার, কিন্তু ব্রিটিশরা যেটা করলো ইন্ডিয়াকে একটা টেরিটরির মতন করে, অনেকটা দাসত্বের মতন করে রেখে তারা কিন্তু ইন্ডিয়াটাকে চালাতে চাইলো। তাই এখান থেকে আমাদের শুরু হলো কি বণিকের মানদণ্ড পরিণত হলো রাজদণ্ডে। ব্রিটিশ ক্রাউন এসে শুরু করলো ভাইসরয় অফ ইন্ডিয়া দিয়ে। এরপরে আমরা আসছি নেক্সট, যেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান যেটা অ্যাক্ট হয়ে গেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 মানে সিপাহি বিদ্রোহের পরে। তারপরে তৈরি হলো কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো আমাদের 1861 যেটা তৈরি হলো সেটাতে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে দ্য বিগিনিং অফ দ্য রিপ্রেজেন্টেশন ইনস্টিটিউশন বাই দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানস উইথ দ্য ল মেকিং প্রসেস। মানে আমাদের ইন্ডিয়াকে চালাতে হলে যে ল মেকিং প্রসেস দরকার তার জন্য আমাদের ইন্ডিয়ানদের কিছু অ্যাসিস্ট দরকার। সেখানে সাইটার প্রথম বিগিনিং শুরু হলো যে আমাদের ল মেকিং কিভাবে তৈরি করা যেতে পারে, কিছু রিপ্রেজেন্টেটিভ লাগবে। শুধুমাত্র আমাদের ব্রিটেন লোকজনকে দিয়ে হবে না, আমাদের ইন্ডিয়ান লোকজনকে দিয়েও কিছুমাত্র আমাদের রিপ্রেজেন্টেটিভস লাগবে। আর সেখানে কি করলো আমাদের ভাইসরয়, এখানে কি করতে পারবে আমাদের যে ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া যে ছিল সে কি করছে আমাদেরকে নমিনেট করতে পারবে কিছু ইন্ডিয়ানসকে অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার্স, এই যে আমাদের কাউন্সিলে আমাদেরকে ঢোকাতে পারবে। তো এই অ্যাক্ট অনুযায়ী কি হলো 1862 সালের ক্ষেত্রে তার এক বছর পরেই লর্ড ক্যানিং, তখনকার দিনের যে ভাইসরয় ছিল মানে আমাদের প্রথম যে ভাইসরয় অফ ইন্ডিয়া হয়েছে লর্ড ক্যানিং, কি করলো 3 জন ইন্ডিয়ানকে তাই এই লেজিসলেটিভ কাউন্সিলে আমাদের ন্যাশনাল সেন্ট্রাল যে লেজিসলেটিভ কাউন্সিল তার মধ্যে কিন্তু প্রবেশ করালো। কেন করালো? মেনলি কিন্তু আমাদের মেকিং অফ দ্য ল প্রসেস আমাদেরকে মেকিং করতে হবে। তো এইখানে করা থেকে যেটা হলো 3 জনকে ঢোকালো। এই 3টে নাম কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতেই হবে, না হলে কিন্তু খুব প্রবলেম। ডাইরেক্ট প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে রাজা অফ দ্য বেনারস, বেনারসের যে রাজা ছিল তিনি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে মহারাজা পাতিয়ালা, আর 2 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে স্যার দিনাকর রাও। তো মোটামুটি বেনারসের রাজা, মহারাজা পাতিয়ালা এবং দিনাকর রাও এই 3 জন কিন্তু খুব ইম্পর্টেন্ট লোক ছিল 1862 সালে, যেটা হচ্ছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়া ঢুকেছিল ল মেকিং প্রসিডিওরটাকে সামলানোর জন্য। তো তারপরে এটা হলো সেটা হচ্ছে যে আরেকটা 2 নম্বর যেটা অ্যাক্ট হয়েছিল 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থেকে, সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন প্রসেস কিন্তু ইনিশিয়েট করা হয়েছিল। মানে আমাদের যেটা ডিসেন্ট্রালাইজেশন প্রসেস বলতে যেটা বোঝায় 1773 সালে যেটা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট থেকে, আমাদের তো মেনলি আমাদের ভারতবর্ষ যেটা হয়েছিল যে বেঙ্গল, বিহার এবং মাদ্রাজ এই দুটো এই 3টে থেকে কিন্তু আলাদা আলাদা করে তুলে নেওয়া হয়েছিল, করে একটা জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছিল। কিন্তু এই একটা যেটা বললো সেটা হচ্ছে বেঙ্গল, বিহার এবং মাদ্রাজ, বেসিক্যালি মাদ্রাজে এবং বিহারে তাদেরকে কিন্তু কি হলো আলাদা আলাদা করে তাদের লেজিসলেটিভ পাওয়ার দিয়ে দেওয়া হলো। এবং আলটিমেট যেটা করা হলো আস্তে আস্তে 73 থেকে এটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল, কিন্তু এটাকে আস্তে আবার কিন্তু 1861 সালে এসে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে। মানে ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে কেন্দ্রীভূত, ডিসেন্ট্রালাইজ হচ্ছে বিকেন্দ্রীভূত করা হচ্ছে। তারপরে কি হলো তার মধ্যে এবং আমাদের 1937 সালের দিকে গিয়ে এটাকে কমপ্লিটলি ইন্টারনাল অটোনমি দেওয়া হলো এবং তখন একটা কিন্তু ভোটও দেওয়া হয়েছিল, ইন্ডিয়াতে একটা ভোটও হয়েছিল 1937 সালের দিকে।
মানে আমাদের ইন্টারনাল অটোনমি বলতে এখন যেটা চলে, আমাদের কোন একটা স্টেট বা যদি চায় তারা নিজেদের মতো অটোনমির মতো যেরকম চালাতে পারে, তখনকার সময়ও যদি কেউ চায়, মানে মহারাজ অফ দ্য পাতিয়ালা বা পাতিয়ালার লোক কি করতে পারবে, সে তার মতন করে অটোনমি চালাতে পারবে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে থেকে। তো এরকমটা দেওয়া হলো। তারপরে এটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আরেকটা যেটা করা হলো, এস্টাবলিশ নিউ লেজিসলেটিভ কাউন্সিল। এখানে কিন্তু নতুন লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা কার জন্য, সেটা হচ্ছে বেঙ্গলের জন্য করা হলো 1862 সালে, ঠিক তার এক বছর পরে। তারপরে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এনডব্লিউএফপি, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস ছিল তখনকার দিনে, মানে হচ্ছে পাঞ্জাব এবং রাজস্থানের এই জায়গাটা থেকে এবং পাকিস্তানের এই জায়গাটা থেকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস, যার কে ছিল খান আব্দুল গফফর খান, ঠিক আছে। সেটা করা হলো কততে, 1866 সালে। পাঞ্জাব করা হয়েছে 1897 সালে রেসপেক্টিভলি। এরকম করে নিউ লেজিসলেটিভ কাউন্সিল এখানে কিন্তু তৈরি করা হলো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে যে এই 1861 সালে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও সিস্টেম তৈরি করা হয়েছে। তো পোর্টফোলিও সিস্টেম বলতে এটাই বোঝায়, যেটা হচ্ছে যে আমাদের যে নতুন যে আমাদের গভর্নমেন্ট যখন চলছে, একটা গভর্নমেন্টকে চালানোর জন্য তার বিভিন্ন ব্রাঞ্চ আছে, কেউ বন দপ্তর চালাচ্ছে, কেউ এডুকেশন চালাচ্ছে, কেউ বিজনেস দেখছে, এই যে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ করাটাকে বলা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। তো এটা রেকগনাইজ করা হলো 1861 সাল থেকে। এটা কিন্তু প্রশ্নে চলে আসছে, যার যে থিসটা মেরে রাখছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লর্ড ক্যানিং এর সময় এটা কিন্তু তো পোর্টফোলিও তৈরি করা হয়েছিল। তাহলে এটা যদি প্রশ্ন করে কার সময় পোর্টফোলিও রেজিস্ট্রেশন শুরু হয়েছে, লর্ড ক্যানিং এর সময়। এবং কোন বছর হয়েছে, 1859 সালে, না মানে 1859 এ কিন্তু প্রথম পোর্টফোলিও তৈরি করা হয়েছে। আরেকটা 1861 থেকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ভাইসরয়ের কাছে একটা পাওয়ার দেওয়া হলো, সেটা হচ্ছে তারা কিন্তু একটা ইস্যু করতে পারবে, কি করতে পারবে, অর্ডিন্যান্স ইস্যু করতে পারবে। মানে কোন রকম বিপদকালীন অবস্থায়, মানে ইমার্জেন্সির সময় তারা কি করতে পারবে, কোন লেজিসলেটিভ কাউন্সিলের সঙ্গে না কথা না বলে সে কিন্তু মোটামুটি তার একটা কোন নির্দেশ জারি করতে পারবে, তাকে বলা হয় অর্ডিন্যান্স। এখন আমাদের এখন অর্ডিন্যান্স কে দেয়, প্রেসিডেন্ট দেয়, প্রেসিডেন্ট সেন্ট্রালের জন্য, আর স্টেট দেয়, স্টেটের মধ্যে কে দেয়, স্টেটের মধ্যে দেয় গভর্নর দেয় অর্ডিন্যান্স। সেরকম ভাবে কিন্তু ভাইসরয়ের কাছে তখনকার দিনে কিন্তু অর্ডিন্যান্স চালু করার প্রস্তাব দিয়েছিল। এবং 1861 সাল থেকে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থেকে তৈরি হয়েছিল। আর এই অর্ডিন্যান্সের ভ্যালিডিটি ছিল কিন্তু লাইফ টাইম ছিল 6 মাস, মানে অর্ডিন্যান্সটা কিন্তু 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। এখনো কিন্তু অর্ডিন্যান্সের ভ্যালিডিটি কিন্তু 6 মাস ধরে বিবেচ্য আছে। এরপরে আসছি আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তো 1800 আমাদের 61 পরে কি আছে, 1861 পরে এই 1892টা ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট এই কারণে, সেটা হচ্ছে যে এখানে কয়েকটা জিনিস হয়েছিল। সেটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের সেন্ট্রাল যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল আছে, সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল আমরা তৈরি করেছিলাম, তাতে কিন্তু কি হলো, এই অ্যাক্ট অনুযায়ী কিছু অ্যাডিশনাল নন অফিসিয়াল মেম্বারকে যোগ করা হলো। তো এই কারণে এদেরকে যোগ করা হয়েছিল, শুধুমাত্র যোগ করা নয় এদেরকে, কারণ এদেরকে দিয়ে কিছু কাজও করানো হচ্ছে। কারণ এদের ব্যাপারটা হচ্ছে যে ফাংশনও অনেকটা, এই যে কাউন্সিলে যারা আছে লেজিসলেটিভ কাউন্সিলে, তাদের কিন্তু ফাংশনও কিছুটা ইনক্রিজ করেছিল। যেমন তারা তখন কিন্তু বাজেট ডিসকাশনটা এখানে যোগ করা হয়েছিল। এই যে লেজিসলেটিভ কাউন্সিলে যারা মেম্বার, তারা বাজেট ডিসকাশন করতে পারবে। তাছাড়া অ্যাড্রেসিং করতে পারবে কোশ্চেনস অফ দ্য এক্সিকিউটিভ, মানে এক্সিকিউটিভরা কি কাজ করছে, তার পরিপ্রেক্ষিতে কি কৈফিয়ত আছে বা কোনো প্রশ্ন আছে নাকি, সেটাও কিন্তু এরা, এই যে মেম্বারসরা, অ্যাডিশনাল মেম্বারসরা, এরা কিন্তু করতে পারবে। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে নমিনেশন অফ সাম নন অফিসিয়াল মেম্বার। নমিনেশন করার জন্য যে বলা হয়েছিল সেটা হচ্ছে নন অফিসিয়াল মেম্বারদের, সেটা কিন্তু এই অ্যাক্ট দ্বারা করা হয়েছিল। যদি জিজ্ঞেস করে নমিনেশনটা কখন করা হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সাল থেকে করা হয়েছে। তো কিভাবে নমিনেশন করা হয়েছিল, সেটা হচ্ছে একটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের, তার দ্বারা হচ্ছে ভাইসরয় দ্বারা হচ্ছে। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, সেন্ট্রালটা অবশ্যই ভাইসরয় করবে। কে রেকমেন্ড করতে পারবে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বার আছে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের, আর বেঙ্গল চেম্বার অফ দ্য কমার্স, আমাদের বেঙ্গল চেম্বার অফ দ্য কমার্স, বিসিসি যাকে বলা হচ্ছে, বেঙ্গল চেম্বার অফ দ্য কমার্স, তারা নমিনেট করতে পারবে। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যারা আছে তারা রেকমেন্ড করবে ভাইসরয়কে যে এই লোকটাকে আমাদের সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ঢোকানো হোক। আর আমাদের প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে আমাদের যে মানে প্রভিন্সিয়ালের জায়গাতে যে কোনো একটা প্রভিন্সে যে যখন লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হচ্ছে, তাকে কে নমিনেট করবে, তাকে করবে গভর্নর, যেমন আমাদের স্টেটেও করা হয়। স্টেটের মতন এখানে এরকম ভাবে ভাবতে হবে, একটা হচ্ছে সেন্টার আর একটা হচ্ছে স্টেট। আর এই যে প্রভিন্সিয়াল জায়গাতে কে রেকমেন্ড করবে, ডিস্ট্রিক্ট বোর্ড করবে, মিউনিসিপ্যালিটিস করবে, ইউনিভার্সিটিস করবে, ট্রেড অ্যাসোসিয়েটস করবে, জমিদার করবে এবং চেম্বার্স করবে, এরা সবাই কিন্তু করবে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই অ্যাক্টের দ্বারা যেটা করা হয়েছিল, এই লিমিটেড এন্ড দ্য ইনডাইরেক্ট প্রভিশনস ফর দ্য ইউজ অফ দ্য ইলেকশন ইনক্লুডিং সাম অফ দ্য নন অফিসিয়াল সিটস। এই যে নন অফিসিয়াল সিটস ছিল তাদের জন্য এটা করা হয়েছে। তো এই যে নন অফিসিয়াল মেম্বারদের যেটা রাখা হয়েছিল লিমিটেড এবং ইনডাইরেক্ট প্রভিশনস ইউজের জন্য ইলেকশনের, তো এদের যেটা করা হচ্ছে এখানে কিন্তু আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, আমাদের যে ইউজ অফ দ্য ইলেকশন, এই কথাটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সাল থেকে এটা করা হয়নি। তো 1892 সালে ইলেকশন কথাটা ইউজ করা হয়নি। আমরা কোন কথাটা ইউজ করতাম, সেটা হচ্ছে নমিনেশন যেটা কথাটা, সেটা হচ্ছে আমরা রেকমেন্ডেশন অফ সার্টেন বডিজ এর উপরে নমিনেশন কথাটা কিন্তু আমরা ইউজ করতাম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 থেকে। তো মুদ্রা কথা আমাদের যেটা সেটা হচ্ছে যে
এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে আমাদের নমিনেশন যখন করা হচ্ছে আমাদের এবং লোকজনের মধ্যে বাজেট ডিসকাশন এবং বিভিন্ন রকম প্রশ্ন যেটা অ্যারেঞ্জ করা হচ্ছে সেটা আমরা যে তুলতে পারছি সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 থেকে করা হয়েছে। এবারে আসছি আমাদের 1892 পরে যেটা অ্যাক্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার কেন 5 স্টার দিয়ে রাখা যেতে পারে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু একটা দুটো প্রশ্ন থাকেই প্রত্যেকটা পরীক্ষায়। আর এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এটাকে কি বলা হচ্ছে, আমাদের মরলে মিন্টো রিফর্ম বা মরলে মিন্টো রিফর্ম বলা হচ্ছে কেন, এই যে তখনকার দিনে লর্ড মরলে ছিল কে, মরলে ছিল হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টেট। ইন্ডিয়াকে তখন দুজন চালাতো, একটা ছিল কে ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া, যে ইন্ডিয়ার ভেতরে থেকে চালাতো, আর একটা হচ্ছে ব্রিটেন থেকে ছিল, সে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। আর এখানে কি ছিল, ইন্ডিয়াকে চালাতো সেটা হচ্ছে ভাইসরয়। এই যে ভাইসরয় যেটা চালাতো, আর এই মিন্টো হচ্ছে ভাইসরয় যে ইন্ডিয়াতে থেকে চালাতো, আর মরলে হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টেট যে ব্রিটিশ পার্লামেন্টের হয়ে কাজ করতো কিন্তু ইন্ডিয়াকে দেখভাল করতো। তাই এই একটা নাম হচ্ছে আমাদের মরলে মিন্টো রিফর্ম। এই একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে লেজিসলেটিভ কাউন্সিল যেটা ছিল সেই লেজিসলেটিভ কাউন্সিলের সাইজটা কিন্তু এনলার্জ করা হয়েছে। দুটোর ক্ষেত্রে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল দুটো জায়গাতেই আমাদের করা হয়েছে। যেমন সেন্ট্রালে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের 16 ছিল, মাত্র 16 জন ছিল, সেখান থেকে কিন্তু বাড়িয়ে আমাদের 60 জন করা হয়েছে। আস্তে আস্তে কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছুটা প্রেসারের জন্য হোক বা ওদের একটা মনোভাবাপন্ন হোক না কেন, ওরা কিন্তু আমাদের সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের লোক সংখ্যা বাড়াচ্ছে। আর বাড়ানোর ফলে সুবিধা কি হবে, আস্তে আস্তে দেখা যাবে যে এই যে লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ানরা ইনভলভ হচ্ছে, আর তার যদি আলটিমেট ইনভলভ হয় তাহলে কিন্তু এরা ভালো করে দেশ চালাতে পারবে। আর যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো, এর মধ্যে মেজরিটি কিন্তু ব্রিটিশরাই ছিল, তো প্রভিন্সিয়ালে কিন্তু নন অফিসিয়াল মেজরিটি আস্তে আস্তে বাড়ানো হলো। আর এদের যে ফাংশন ছিল, যে লেজিসলেটিভ কাউন্সিলের যেটা ফাংশন, যে বাজেট দেখাশোনা বা সাপ্লিমেন্টারি যেটা কোশ্চেন করা, এটা কিন্তু আরো বেশি পরিমাণে ডেলিভারেড হলো বা বেড়ে গেল। তো এবারে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফর দা ফার্স্ট টাইম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের এই যে এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়া, এখানে একজন ইন্ডিয়ানকে ঢোকানো হলো। যে আমাদের কাকে ঢোকানো হলো, আমাদের ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে, সেটা হচ্ছে যে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভেরি ইম্পর্টেন্ট একটা নাম এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভদ্রলোক, কারণ হচ্ছে যে তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দা ভাইস এক্সিকিউটিভ কাউন্সিল। তো আমাদের এখানে ঘটনা সেটা হচ্ছে যে আমরা আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সে ছিল যে আমাদের তিনজনকে যখন ঢোকানো হয়েছিল, বেনারসের ছিল বেনারসের রাজা পাতিয়ালা, আর হচ্ছে স্যার দিনাকার রাও, এরা ছিল হচ্ছে তিনজনে ছিল লেজিসলেটিভ কাউন্সিলে। এটা কিন্তু ভুললে চলবে না, এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিলে কি হয়েছিল, লেজিসলেটিভ কাউন্সিল মানে যারা এমএলএ এমপি এদের থেকে হয়, সে রাজা ছিল, কিন্তু এখানে হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। তো এক্সিকিউটিভ এখানে কিন্তু ডিফারেন্সটা বারবার করে বলছে, এই কারণে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আর সত্যেন্দ্র প্রসাদ রয় ছিলেন যে এক্সিকিউটিভ কাউন্সিলের ফার্স্ট ইন্ডিয়ান, তিনি ছিলেন ল মেম্বার হিসেবে ঢুকেছিলেন, কারণ এইভাবেই তো ইন্ডিয়ানকে নেওয়া হয়েছে যাতে দেশের আইন শৃঙ্খলা তৈরি করা যায়, তার জন্য ইন্ডিয়ানকে লাগবে। আর আরেকটা যেটা বাজে জিনিস হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের যেটা তৈরি হয়েছিল আমাদের হচ্ছে সেপারেট ইলেক্টোরেট। এটা কিন্তু খুব একটা বিশাল বড় জিনিস, যাদের মধ্যে দিয়ে হয়েছিল মুসলিমদের জন্য, কেবলমাত্র মুসলিমদের জন্য একটা কমিউনাল রিপ্রেজেন্টেটিভ তৈরি করেছিল এবং মুসলিমদের জন্য সেপারেট ইলেকশন তৈরি করা হয়েছিল, সেপারেট ইলেক্টোরেট তৈরি করা হয়েছিল। আর এই সেপারেট ইলেক্টোরেট কথাটার মানে এটাই যে কোনো একটা জায়গায়, যদি এই একটা জায়গার মধ্যে প্রচুর লোক আছে, হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, পার্সিয়ান আছে, যাই থাক না কেন, তো এখান থেকে একজন লোককে ধরুন রিপ্রেজেন্টেটিভ করা হবে, আমাদের লেজিসলেটিভ লোককে। তো এই লোকটা যদি আমাদের মুসলিম হয় আর এই লোকটা যদি আমাদের রিপ্রেজেন্টেটিভ করতে হয়, একে ভোট কারা দেবে, কেবলমাত্র ওই এলাকার মুসলিম কমিউনিটিসরা কিন্তু একে ভোট দিতে পারবে, আর আমাকে হিন্দু কমিউনিটিস বা খ্রিস্টান কমিউনিটিস কিন্তু কোনোভাবে ভোট দিতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে কি একটা জায়গাতে আমাদের আইসোলেট করার জন্য বা ডাইভার্ট করে দেওয়ার জন্য একটা বস্তুকে, আমাদের ইউনিটটাকে, এইটা মুসলিম ইলেক্টোরেটটা হচ্ছে একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট ছিল ইংরেজদের কাছে। আর সেটাই কিন্তু ইংরেজরা বারবার করে যেটা করার চেষ্টা করেছে, ডিভাইড এন্ড রুল। আর সেটা কিন্তু এখনো পর্যন্ত মুসলিমদের সেই যে পোতা বীজ বৃক্ষ, সেটা কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়াতে বি কন্টিনিউ হতে আছে। তো এটাই বলতে চেয়েছে। আর লর্ড মিন্টোকে এখানে কি বলা হচ্ছে, ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেটস। তাহলে আমাদের ফাদার অফ দ্য কমিউনাল ইলেক্টোরেটস কে হবে, আমাদের মিন্টো, কারণ হচ্ছে মিন্টোই তো প্রথম চালিয়েছিল এইটা, তখন লর্ড মিন্টো ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া। 1909 সালের ঘটনা এটা আমি বলছি। তো তাহলে 1909 আমাদের মর্নিমেন্টাল রিফর্ম থেকে প্রথম কিন্তু মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরাল কাউন্সিল তৈরি হয়েছে। আর যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের সেপারেট রিপ্রেজেন্টেশন ফর দা রিপ্রেজেন্টেটিভ তৈরি হলো কিসের জন্য, প্রেসিডেন্সি, কোঅপারেশনের জন্য, চেম্বার অফ দা কমার্সের জন্য, ইউনিভার্সিটির জন্য এবং জমিদারের জন্য, এদের কিন্তু সেপারেট রিপ্রেজেন্টেশন সেখানেও কিন্তু তৈরি হলো। তো এই গেল মোটামুটি আমাদের মরলে মিন্টো রিফর্ম। এরপরে আসছি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, মানে গভর্নমেন্ট অফ 1909 যেটা হয়েছিল
মানে হচ্ছে সেটা কি হয়েছিল, মডেলমেন্টো রিফর্ম। তো মডেলমেন্টো রিফর্মের পরে আমরা আসছি 10 বছর পরেই আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, মানে যাকে বলা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এখানে সিমিলারলি আমাদের মন্টেগু হচ্ছে সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট অফ ফর ইন্ডিয়া, মানে যে ব্রিটেন থেকে থেকে আমাদের ইন্ডিয়াকে শাসন করবে। আর হচ্ছে চেমসফোর্ড, সে ছিল কে, আমাদের তৎকালীন ভাইসরয় অফ ইন্ডিয়া, 1919 এর কথা বলছি। তো এই যে একটা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটা কেম ইনটু ফোর্স, মানে চালু হয়েছিল কিন্তু 1921 সালে, 2 বছর পরে। তো এখানকার যে মেন যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমাদের মেন ইম্পর্টেন্ট কয়েকটা টপিক, তার মধ্যে কি আছে, আমাদের ফার্স্টে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রিল্যাক্স করা হয়েছিল আমাদের সেন্ট্রাল যে কন্ট্রোল আছে তার উপরে, আমাদের সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল সাবজেক্টের উপরে। মানে প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল সাবজেক্ট মানে আমাদের এই যে টোটাল যদি আমরা ভারতবর্ষকে ধরি, ভারতবর্ষ যদি আমাদের সেন্টার হয় তার মধ্যে কোনো একটা জায়গা হচ্ছে আমরা উড়িষ্যা ধরছি বা বেঙ্গল ধরছি, আমাদের জায়গায় হচ্ছে বেঙ্গল। তো এই বেঙ্গল হচ্ছে একটা প্রভিন্সিয়াল সাবজেক্ট। এই প্রভিন্সিয়াল সাবজেক্টকে সেপারেট করা হয়েছিল এবং ডিমার্কেট করা হয়েছিল এই টোটাল সেন্ট্রাল জায়গা থেকে। আরেকটা কি করা হলো, সেটা হচ্ছে যে আমাদের প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল লেজিসলেটর আর অথরাইজড টু মেক লস অন দ্য রেসপেক্টিভ লিস্ট, মানে আমাদের যে লিস্ট করা হলো তার উপরে কিন্তু সেন্ট্রালের লোকরা সেন্ট্রালের মতন ল তৈরি করতে পারবে, আর প্রভিন্সিয়াল লোকরা প্রভিন্সিয়ালের মতন ল তৈরি করতে পারবে। আর এই যে কিন্তু আমাদের স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের স্ট্রাকচার, সেটা কিন্তু সেন্ট্রালাইজ থাকবে এবং ইউনিটারি থাকবে, মানে একই কেন্দ্রীভূত হবে, এক কেন্দ্রীভূত হবে এবং আমাদের সেন্ট্রালাইজড হবে, কিন্তু আমাদের সেপারেট করা হচ্ছে কিছু কিছু কাজ কিছু কিছু জায়গায় ভাগ করার জন্য। যেমন আমাদের এখনো যেমন আছে, সেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট আছে, আর হচ্ছে স্টেট লিস্ট আছে, আর একটা কি লিস্ট আছে, আমাদের কনকারেন্ট লিস্ট। সেখানে হচ্ছে কি করতে হবে, সেখানে হচ্ছে ইউনিয়ন, সেন্টার এবং স্টেট দুজনেই কিন্তু এই লিস্টের ভেতরে অন্তর্ভুক্ত হবে। অনেকটা সেরকম টাইপেরই বিভিন্ন সাবজেক্ট, এই যে প্রত্যেকটা লিস্টের উপরে বিভিন্ন সাবজেক্ট ভাগ করা আছে যে কে কোন কাজ কি কি করতে পারবে, সেরকম ভাবে কিন্তু সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল সাবজেক্টের উপরে এদের মধ্যেও কিন্তু ভাগ করা ছিল। তারপরে কি হলো, এই যে আমাদের প্রভিন্সিয়াল সাবজেক্টটা হলো, এই যে প্রভিন্সিয়াল সাবজেক্ট ভাগ করলাম সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল সাবজেক্ট, এই প্রভিন্সিয়াল সাবজেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা হলো। দুটো ভাগে ভাগ করার মধ্যে একটা কি করা হলো, একটা হচ্ছে ট্রান্সফার্ড, মানে একটা যে ফাইল একটা জায়গায় ট্রান্সফার্ড হয়ে যাচ্ছে এরকম ভাবে আমরা মনে রাখবো, তার থেকে কিন্তু মনে রাখতে বেশি সুবিধা। আরেকটা কি হলো, একটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ রিজার্ভ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সংরক্ষিত, একজনের কাছে নিজেরভাবে সংরক্ষিত থাকবে। আর ট্রান্সফার ফাইলটা এটাই, যেটা হচ্ছে গভর্নর এবং উইথ দ্য এড অফ দ্য মিনিস্টার রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, যেটা বলছিলাম না যে এই গভর্নর এবং লেজিসলেটিভ যে আমাদের মিনিস্টারসরা আছে এরা কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলের কাছে রেসপন্সিবল থাকবে। মানে কোনো কাজ করার জন্য গভর্নরকে আমাদের কি করতে হবে, এই লেজিসলেটিভ কাউন্সিলের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। সেই সাবজেক্টটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সফার্ড, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার্ড হচ্ছে, কার কাছে হচ্ছে, লেজিসলেটিভ কাউন্সিলের কাছে হচ্ছে। আর রিভার্স সাবজেক্টটা কোনটা, রিভার্স সাবজেক্ট হচ্ছে কোন রকম ভাবে গভর্নর কিন্তু আমাদের এই লেজিসলেটিভ কাউন্সিলের কাছে কোন রকম ভাবে বাধ্যতাবদ্ধ রেসপন্সিবল থাকবে না। বুঝা গেছে? তাহলে এই দুটো সাবজেক্ট, তাহলে প্রভিন্সিয়াল সাবজেক্টকে আমাদের দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ট্রান্সফার্ড যেটাতে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল দায়বদ্ধ থাকবে গভর্নরের জন্য, গভর্নরের সাথে, আর রিজার্ভের ক্ষেত্রে গভর্নর কিন্তু নিজেই সেরা, এখানে কিন্তু কোনো লেজিসলেটিভ কাউন্সিলের দরকার হচ্ছে না। তো এই যে সিস্টেমটা গভর্নমেন্টের ডুয়াল সিস্টেম তৈরি করা হলো, এই সিস্টেমটাকে কি বলা হচ্ছে, ডায়ারকি। ডায়ারকি মানে, ডায়ারকিটা কি, ডায়ারকি হচ্ছে ডাই আর আরকে, ডাই মানে কি হচ্ছে দুই, আর আরকে মানে হচ্ছে রুল, সেখান থেকে হচ্ছে ডায়ারকি মানে হচ্ছে ডবল রুল সিস্টেম। এটা কিন্তু চললো, কিন্তু এটা লার্জলি আনসাকসেসফুল হয়ে গেছিল, সেটা অন্য কথা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই সময় যেটা করলো মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট রিফর্মের সময়, সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম তৈরি হলো। বাইক্যামেরালিজম মানে কি হচ্ছে, আমাদের দুটো হাউসে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে আপার হাউস আর একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউসটাকে বলা হলো কাউন্সিল অফ দ্য স্টেটস, আর লোয়ার হাউসটাকে বলা হলো লেজিসলেটিভ অফ দ্য অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির মধ্যে হলো, আর এই যে আপার হাউস এবং লোয়ার হাউস তৈরি করা হলো, এদের মধ্যে কিন্তু চুজ করা হবে ডাইরেক্ট ইলেকশন দিয়ে, মানে ডাইরেক্ট পিপল ইলেকশন করে কিন্তু এদেরকে চুজ করবে। এখন কিন্তু আমাদের তাও আপার হাউসের মধ্যে অনেককে নমিনেট করা হয়, সেটা কিন্তু থাকে, কিন্তু আমাদের আগে যেটা ছিল সেটা কিন্তু এই 1919 সাল থেকে, কারণ কিন্তু এদেরকে ডাইরেক্ট ইলেকশনের দ্বারা চুজ করা হতো। এটা মনে রাখতে হবে, বাইক্যামেরালিজম এবং ডাইরেক্ট ইলেকশন ইন দা কান্ট্রি ফার্স্ট টাইম শুরু হয়েছে কত সালে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মের সময়। আর কি হলো, 4 নম্বর যেটা বলছে, রিকোয়ার্ড 3 অফ দ্য 6 মেম্বার্স অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, মানে আমাদের কমান্ডার ইন চিফ বাদ দিয়ে আমাদের যেটা হচ্ছে ভাইসরয় যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তার মধ্যে 6 জনের মধ্যে কিন্তু মাস্ট ইন্ডিয়ান কিন্তু 3 জনকে থাকতে হবে। এটা কিন্তু এরা রিকোয়ার্ড করলো যে ইন্ডিয়ানকে থাকা উচিত। এটা একটা ভালো প্রস্তাব, কারণ ইন্ডিয়ানের জন্য এটা অনেকটা বেটার। আরেকটা আর পরে ভালো হলেও কিন্তু খারাপ যেটা আছে সেটা হচ্ছে আরেকটা হলো, সেটা হচ্ছে কমিউনাল রিপ্রেজেন্টেটিভ বাড়াতে হয়েছিল আমাদের। যেটা হচ্ছে আমার মডেল রিফর্মে কি হয়েছিল, শুধুমাত্র মুসলিমদের জন্য আমাদের কমিউনাল ইলেক্টোরেট তৈরি করা হয়েছিল, কিন্তু এখানের মধ্যে শুধুমাত্র মুসলিম নয়, এদের জন্য কিন্তু আলাদা আরো এক্সটেন্ড করা হলো এই যে কমিউনাল রিপ্রেজেন্টেশন,
কাদের জন্য? শিখদের জন্য করা হলো, ইন্ডিয়ান খ্রিস্টানদের জন্য করা হলো, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য করা হলো, আর ইউরোপিয়ানদের জন্য করা হলো। 4 জনের জন্য করা হয়েছে, মনে রাখতে হবে আলাদা করে। শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান আর হচ্ছে ইউরোপিয়ান। এই 4 জনের জন্য কমিউনাল রিপ্রেজেন্টেটিভস এর জন্য সিস্টেম তৈরি করা হলো। আর এই কমিউনাল রিপ্রেজেন্টেটিভস মানে যেটাই বলেছিলাম সেটা হচ্ছে কোনো একটা এরিয়াতে যদি কেবলমাত্র একটা মুসলিম যে ধরো শিখ আমি আসছি, এখানে যত শিখ নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, আমাদের ফার্সি আছে, যাই থাকুক না কেন, কোনো একটা শিখ লোককে যদি আমাকে দাঁড় করানো হয় তাকে রিপ্রেজেন্ট করার জন্য, এখানে কিন্তু কেবলমাত্র এই শিখ লোকটাই একে ভোট দিতে পারবে। এত লোকের হিন্দু, মুসলিম এবং ফার্সি কোনো লোকেরই কিন্তু কোনো ভোটের ভ্যালু থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে অনেকটাই ডিভাইড এবং রুল করে চালানো যাবে। এটাকে বলা হচ্ছিল কমিউনাল রিপ্রেজেন্টেশন। তো কমিউনাল রিপ্রেজেন্টেশন ফার্স্ট শুরু করেছিল মুসলিম 1909 সালে, সেটা হচ্ছিল মিন্টো, লর্ড মিন্টো মডেল মিন্টো রিফর্মে। আর মন্টেগু চেমস্ফোর্ড রিফর্মের সময় কি হলো, আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে এই শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান এদেরকে কিন্তু আমাদের ইনক্লুড করা হলো। তারপরে সেটা তৈরি হলো, সেটা হচ্ছে যে আমাদের আর গ্র্যান্ট করা হলো ফ্র্যাঞ্চাইজিসকে লিমিটেড নাম্বার অফ দ্য পিপলস এর জন্য প্রপার্টিজ, ট্যাক্স এবং এডুকেশনের উপর ডিপেন্ড করে। আরেকটা যেটা করা হলো, নিউ অফিস তৈরি করা হলো ফর দ্য হাই কমিশনার অফ ফর ইন্ডিয়া ইন লন্ডন। আমাদের লন্ডনে থেকে হাই কমিশনারের জন্য একটা নতুন অফিস তৈরি করা হলো এবং তাকে ট্রান্সফার করার কিছু কিছু কাজ কে করলো আমাদের সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া, যে কিনা সেও কিন্তু লন্ডনে বসে এই হাই কমিশনারের কাজটা ট্রান্সফার করছে। আরেকটা ভালো কাজ হচ্ছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। আমরা যে পিএসসি থেকে বিভিন্ন রকম পরীক্ষা হয়, এই পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এস্টাবলিশ করা হলো কবে থেকে, কোন অ্যাক্ট থেকে? আমাদের গভর্নমেন্ট অফ দি ইন্ডিয়া অ্যাক্ট 1919 থেকে এটা তৈরি করা হলো। সেটা হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম তৈরি করেছে। সেখান থেকে কিন্তু সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন সিপিএসসি সেটা তৈরি করা হলো। সেন্ট্রাল পাবলিক কমিশন কত সালে তৈরি করা হয়েছে? 1926। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 1926 এ আমাদের যে সেন্ট্রাল পাবলিক কমিশন তৈরি হয়েছে বা পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছে মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম থেকে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। আর তারপরে যেটা করা হলো, আরেকটা করা হয়েছে সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম কি করা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট টাইম চলে এসেছে। আমাদের যে সেন্ট্রাল বাজেট আছে সেখান থেকে কিন্তু আমাদের প্রভিন্সিয়াল বাজেট মানে যে কোন অঞ্চল ভিত্তিক যে বাজেট সেটা কিন্তু আলাদা করা হলো এবং আমাদের প্রভিন্সিয়াল লেজিসলেচারকে অথরাইজ করা হলো যে তুমি এই বাজেটটাকে এনাক্ট করো, মানে চালু করো এবং প্রস্তাব দাও। আর যেটা করা হলো সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিউটরি একটা কমিশন তৈরি করা হলো। স্ট্যাটিউটরি একটা কমিশন কি করবে, আমাদের বিভিন্ন এনকোয়ার করবে এবং রিপোর্ট দেবে যে আমাদের 10 বছর অন্তর কি কি কাজ হয়েছে বা কোন কাজের জন্য কি কি প্রস্তাব গেছে বা আলটিমেট তার ফলাফল কি হয়েছে, মানে ফ্রুটফল কি জিনিসটা এসছে, সেটা কিন্তু আমাদের প্রস্তাব দেবে এই স্ট্যাটিউটরি কমিশন। তো এইটা আমাদের গেল মোটামুটি মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম। মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম 1919। আরেকবার আমি বারবার বলেছি কারণ এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, তাও থাকে একবার সববার বলেছি। এটা হচ্ছে কেম ইনটু ফোর্স 1921। তারপরে ডিমার্কেটিং করা হয়েছে এবং সেপারেটলি সেপারেট করা হয়েছে সেন্ট্রাল এবং রিজিওনাল সাবজেক্ট থেকে। দুটো সাবজেক্ট আলাদা আলাদা করা হয়েছে। প্রভিন্সিয়াল সাবজেক্টে দুভাগ ভাগ করা হয়েছে, একটা ট্রান্সফার একটা রিভার্স। ট্রান্সফারটা কি হচ্ছে, আমাদের গভর্নর এবং মিনিস্টার লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে। রিভার্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম দায়বদ্ধ থাকবে না। এই গভর্নমেন্টটাকে বলছে ডায়ারকি গভর্নমেন্ট। তারপরে বাইক্যামেরালিজম এবং ডাইরেক্ট ইলেকশন চালু হয়েছে, আপার হাউস এবং লোয়ার হাউস তৈরি হলো এই বাইক্যামেরালিজমের জন্য, এটা ফার্স্ট টাইম হয়েছে। তারপরে যেটা হয়েছিল আমাদের 3 জন মেম্বারকে 6 জনের মধ্যে থেকে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে থাকতে হবে। সেপারেট ইলেক্টোরেটস হয়েছে শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানসের জন্য। আর একটা হচ্ছে হাই কমিশন অফ দ্য ইন্ডিয়া লন্ডনে তৈরি হয়েছে। তারপর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছে আর সেন্ট্রাল পাবলিক কমিশন 1926 সালে তৈরি হয়েছে। আর হচ্ছে প্রভিন্সিয়াল বাজেট থেকে সেন্ট্রাল বাজেট আলাদা করা হয়েছে। এই মোটামুটি কয়েকটা 9 নম্বর 9টা যেটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবে, এটা কিন্তু আমার মাস্ট গ্যারান্টি। এরপরে আসছে আমাদের সাইমন কমিশন। সাইমন কমিশন তৈরি হয়েছে কত সালে? 1927 তৈরি হয়েছে আমাদের কিন্তু সাইমন কমিশন নভেম্বর পরে তৈরি হয়েছিল। তো সাইমন কমিশন কেন তৈরি হয়েছিল? কারণ হচ্ছে যে আমাদের যে স্ট্যাটিউটরি কমিটি তৈরি হয়েছিল, যেটা বললাম যে আমাদের 1919 এর যে মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম হলো তাতে কি বলা হয়েছিল যে একটা স্ট্যাটিউটরি কমিটি থাকবে, সেটা হচ্ছে 10 বছরের জন্য আমাদের দেখাশোনা করবে। তাহলে আমাদের 10 বছর হলে কত হচ্ছে 1929 সাল। তো 1929 সাল পর্যন্ত আমাদের স্ট্যাটিউটরি কমিটি দেখাশোনার কথা ছিল, কিন্তু দেখলো যে আমাদের এই সময় থেকে 1919 মানে তখনকার দিনে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়ে গেছে, আমাদের প্রচুর পরিমাণে বিপ্লব কিন্তু তৈরি হয়ে গেছে। 1923 এ আমাদের স্বরাজ দল তৈরি হয়ে গেছে, এরকম বিভিন্ন দল বাবা আমাদের অলরেডি বিপ্লব কিন্তু একটা তৈরি হয়ে গেছে। আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম কিন্তু শহীদের রক্তে উঠে গেছে এবং ভারতীয়রা তেলে পুরো উঠেছে কিন্তু স্বাধীনতার জন্য। তো এই অবস্থায় আমাদের ব্রিটিশ ব্যবস্থাটাকে ইন্ডিয়াতে টিকিয়ে রাখতে গেলে ওরা কিন্তু বিভিন্ন রকম ভাবে ছলবলা কৌশলে তারা কিন্তু আমাদেরকে টিকিয়ে রাখতে চাইছিল। তাই যেটা কি করলো, 1929 এর 10 বছরের আগেই 2 বছর আগেই নভেম্বর 1927 একজন 7 মেম্বারের স্ট্যাটিউটরি কমিশন তৈরি করলো। আর তার চেয়ারম্যান কাকে রাখলো? জন সাইমন। স্যার জন সাইমনকে কি করলো, তার মধ্যে একটা চেয়ারম্যান তৈরি করলো। কিসের জন্য? রিপোর্ট করতে ইন্ডিয়ার কন্ডিশন কেমন নিউ কনস্টিটিউশন অনুযায়ী। এই যে মোটামুটি যে তৈরি করেছে ইন্ডিয়ার অবস্থা কেমন, ইন্ডিয়াতে কেমন ভাবে বিদ্রোহ হচ্ছে, রিভোল্ট হচ্ছে এবং তার সঙ্গে যদি ব্রিটেনদেরকে টিকতে হয় তারা কেমন ভাবে কোন পলিসি টিকতে পারবে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা তো অনেক বেশি বুদ্ধিমান,
ছিল ইন্ডিয়া থেকে, না হলে এত বছর শাসন করতে পারতো না, অনেক বেশি সুকৌশলী ছিল, ট্রিক্স জানতো। তো এখান থেকে যেটা করলো ওরা সেজন্য সাইমন কমিশনকে পাঠালো 1927 সালের নভেম্বর মাসে। তো গল্প যেটা করলো সেটা বুদ্ধিমানের এখানে পরিচয় একটা, মানে কতটা কুটনৈতিক চালন চালতে পারে, যে 7জন যারা মেম্বার ছিল তার মধ্যে কিন্তু সবাই ছিল ব্রিটেনের, ঠিক আছে, ব্রিটিশ ছিল। তাহলে এই যে ব্রিটিশ ছিল এটাতে কিন্তু গোটা ইন্ডিয়াতে একটা বিশাল বড় ক্ষোভ তৈরি হয়ে গেল, তখন কিন্তু গান্ধীজি মার্কেটে ঢুকে গেছে। তো এই ক্ষোভ তৈরি হলে সমস্ত পার্টি মার্কেটের জায়গায় পার্টি ছিল, কংগ্রেস পার্টি, স্বরাজ্য দল, সব পার্টি আমাদের কিন্তু বয়কট আরম্ভ করলো, বয়কট করলো। তারপরে এই মিশনে বয়কট করুক কি না করুক, এই মিশন কিন্তু চললো এবং মোটামুটি 27 থেকে 30-এর দিকে একটা রিপোর্ট পাবলিশ করলো। তো এই রিপোর্টে কি বললো, এই রিপোর্টে যেটা বললো সেটা হচ্ছে অ্যাবলিশ করতে হবে ডায়ার্কিটা, আমাদের যেটা ডায়ার্কি চলছিল, ডুয়াল গভর্নমেন্ট যেটা চলছিল সেই অ্যাবলিশ করতে হবে। মানে আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে আপার হাউস এবং লোয়ার হাউস যেটা চালাচ্ছিল সেটা মানে আমাদের সেন্ট্রাল আপার হাউস আর লোয়ার হাউস না, সেটা হচ্ছে বাইক্যামেরালিজম হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল লেজিসলেটিভ প্রভিশন আর হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, এই যেটা চালাচ্ছিল এই দুটোকে বলা হচ্ছে ডায়ার্কি, এটাকে কিন্তু ক্রস করতে হবে। বলছে যে টোটালটা যেন কেন্দ্রের ভেতরে থাকে, মানে সেন্ট্রালের ভেতরে থাকে, তার ফলে কিন্তু আরো ভালো চালাতে পারবে এটা বলছিল। তবে এক্সটেনশন অফ দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস, মানে আমাদের রেসপন্সিবল গভর্নমেন্ট দরকার, এই যে প্রভিন্সেসে যে আমাদের প্রভিন্সের জন্য যে গভর্নমেন্ট আরো ভালো এবং কঠোর এবং রেসপন্সিবল গভর্নমেন্ট দরকার, যে ব্রিটিশদের হয়ে ভালো করে কাজ করতে পারবে এবং বিদ্রোহ দমন করতে পারবে সেই পরিস্থিতিতে। আর যেটা চাইলো সেটা হচ্ছে ফেডারেশন অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া এন্ড প্রিন্সলি স্টেটস, এবং প্রিন্সলি স্টেট যারা ছিল এই যে আমাদের ভারতবর্ষ, এর মধ্যে তো বেশ কিছু তো প্রিন্সলি স্টেট ছিল, তার মধ্যে রাজা হরিশ ছিল যে কাশ্মীর ছিল, এদিকে ছিল জুনাগড় ছিল, এদিকে আমাদের পাচ্ছি কোথা থেকে যে আমাদের হায়দ্রাবাদ পাচ্ছি, এগুলো প্রিন্সলি স্টেট ছিল। এই প্রিন্সলি স্টেট গুলো এবং ফেডারেশন অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া এদের মধ্যে একটা ভালো একটা ঐক্য মেলবন্ধন তৈরি করতে চাইছিল, ফেডারেশন আলাদা করতে চাইছিল। আর যেটা চাইছিল সেটা হচ্ছে কন্টিনিউশন অফ দ্য কমিউনাল ইলেক্টোরেটস, এটা হচ্ছে মেন বিষয় ছিল যে ভারতবর্ষে যাতে ব্রিটিশরা থাকতে পারে তার জন্য একটাই উপায় যে ভারতীয়দেরকে কোন রকম ভাবে ইউনিট হতে দেবে না, তার ফলে এরা অনেকদিন ধরে ভারতবর্ষকে চালাতে পারবে ডিভাইড এবং রুলের মাধ্যমে। তো এই যে ঘটনা হলো এইরকম এই মোটামুটি চারটে, এদের মধ্যে ছিল ডায়ার্কি বন্ধ করতে, ডায়ার্কি অ্যাবলিশ করতে, এবং আমাদের রেসপন্সিবল গভর্নর অন দ্য প্রভিন্সে, এবং তার সঙ্গে কি হচ্ছে আমাদের প্রিন্সলি স্টেটসকে ফেডারেশন করতে, আলাদা করতে, আর হচ্ছে আমাদের কমিউনাল ইলেক্টোরেটস একইভাবে বজায় রাখতে। তো তার সঙ্গে সাইমন কমিশনের পরে যেটা করলো ব্রিটিশ গভর্নমেন্ট, যেটা কনভেন্ট করলো সেটা হচ্ছে 3 রাউন্ড টেবিল বৈঠক। এই যে 3 রাউন্ড টেবিল বৈঠক এটা তো মোটামুটি হয়েছিল 1930 একটা হয়েছিল, 1931 একটা হয়েছিল, 1932 একটা হয়েছিল, পরপর হয়েছে। এই যে 3 টেবিল বৈঠক হয়েছিল তার মধ্যে কিন্তু তিনটেই কিন্তু লন্ডনে হওয়ার কথা বলেছিল, যেটা চেয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান প্রিন্সিপালের মধ্যে একটা রিপ্রেজেন্টেটিভ রেখে একটা প্রপোজাল দিয়েছিল। আর তার সঙ্গে কি করেছিল, এই ডিসকাশনের উপরে কমন কমিশনের হোয়াইট পেপার অন দ্য কনস্টিটিউশনাল রিফর্ম ওয়াজ প্রিপেয়ার্ড এন্ড সাবমিটেড ফর দ্য কনসিডারেশন অফ দ্য জয়েন্ট সিলেকশন কমিটি ফর দ্য ব্রিটিশ পার্লামেন্ট। তো জয়েন্ট সিলেকশন কমিটি ব্রিটিশ পার্লামেন্টের জন্য, যে ব্রিটিশ পার্লামেন্টের যে জয়েন্ট সিলেকশন কমিটি আছে সেখানে কি করলো কনস্টিটিউশনাল রিফর্মের উপর একটা হোয়াইট পেপার তারা তৈরি করেছিল। আর এই যে হোয়াইট পেপারটা তৈরি করেছিল এটাই চলতে থাকছিল কতদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট হয়েছিল সেটা যতদিন না পর্যন্ত চালু হয়। তো এটাই মোটামুটি আমাদের সাইমন কমিশন বলছিল। সাইমন কমিশন মোটামুটি 1927 এসছে, 1930 একটা রিপোর্ট তৈরি করেছে, এটি হচ্ছে ওর মোটামুটি একটা গল্প। এরপরে যেটা হলো 1930 যখন সাইমন কমিশন রিপোর্ট পেশ করে দিল, কমিউনাল অ্যাওয়ার্ড, তখন তো বিপ্লব মোটামুটি চলতেই আছে, বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক হচ্ছে, তখন কি করলো হঠাৎ করেই আমাদের সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকের পরে আমাদের কমিউনাল অ্যাওয়ার্ড চালিয়ে দিল রামসে ম্যাকডোনাল্ড আগস্ট মাসে 1932 এর দিকে। তখন কিছু রামসে ম্যাকডোনাল্ড হচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল, সে কি করলো যে আমাদের মাইনরিটিস যারা আছে, মানে আমাদের যারা সংখ্যালঘু যারা আছে তাদের জন্য কি হচ্ছে স্কিম ফর রিপ্রেজেন্টেশন তৈরি করলো এই যে মাইনরিটিসদের জন্য। তাকে এইটাকেই বলা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ড। এটা আগস্ট 1932 সালটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট, এই খানগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা মডার্ন ফিজিক্স এর সঙ্গে এই জায়গাটাকে একইভাবে প্যারালালি পড়লে বেটার হবে। তারপর যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের এই যে শুধুমাত্র এই যে সেপারেট ইলেক্টোরেট তৈরি করলো যে মুসলিম, শিখ, ইন্ডিয়ান খ্রিস্টানস এন্ড ইউরোপিয়ান, সেটার জন্য নয়, সেটা করলো ডিপ্রেসড ক্লাসকেও এখানে কিন্তু অন্তর্ভুক্ত করলো। মানে আমাদের এই যে মুসলিমদের জন্য তো অলরেডি হয়ে গেছিল 1909 সালে, তারপরে কি করলো 1919 এ শেষে মন্টেগু চেমসফোর্ড আছে শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান, এই চারজনের জন্য বাকিদের জন্য যে সেপারেট ইলেক্টোরেট তৈরি করেছিল শুধু এইটার পর্যন্ত সীমাবদ্ধ রাখলো না, এরা কি করলো ডিপ্রেসড ক্লাস মানে যারা শিডিউল কাস্ট আছে এটা কিন্তু তুলে ধরলো, তাদেরকেও কিন্তু সেপারেট ইলেকশনের জন্য সিলেক্ট করলো।
তো এই কথাটা দেখে কিন্তু গান্ধীজি প্রচন্ড ভাবে খারাপ লাগলো। গান্ধীজি বুঝতে পারলো যে এটা কিন্তু খুব বাজে একটা বড় চাল এবং নোংরা চাল। তারপরে কিন্তু আমাদের ইন্ডিয়াটাকে টুকরো করে ভাগ করে দেবে এবং ইন্ডিয়ার মধ্যে একটা বিশাল বাজে বড় ঝামেলা হবে। কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের দলিতদের নিয়ে যা একটা নামুচু ভাব বা আমাদের ইন্ডিয়ার মধ্যে এখনো যে একটা অস্পৃশ্যতা কাজ করছে, সেটা কিন্তু গান্ধীজি তখন টের পেয়েছিল। আর ব্রিটিশরা এটাই চাইছিল, যদি এইভাবে যদি ভাগ করে দিতে পারে ইন্ডিয়ানকে, তাহলে ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ানদের রিসোর্স আরো বহু দিন ধরে ওরা চালাতে পারবে। আর এই কথা থেকে গান্ধীজি তো অনেকটাই মানে দূরবুদ্ধি সম্পন্ন মানুষ, সে কি করেছিল, ফার্স্ট করলো আনটু ডেথ, মানে আজীবন, মানে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত অনাহারে থাকবে। যদি এই কমিউনাল অ্যাওয়ার্ড রামসে ম্যাকডোনাল্ড যেটা চালিয়েছিল সেটা চলতে থাকে, তখন গান্ধীজি কিন্তু ছিল এই এরাভেদা জেলে, পুনা জেলে, কিন্তু এরাভেদা জেলে গান্ধীজি কিন্তু বন্দী ছিল। তো এই অবস্থায় এটা দেখা যাচ্ছে 1932, মানে আমাদের থার্ড রাউন্ড টেবিল বৈঠক তখন হয়ে গেছে। এই অবস্থায় যখন আমাদের গান্ধীজি করেনি, তখন এটা ব্রিটিশরা কিন্তু ইচ্ছে করে ইন্ডিয়ানদের সঙ্গে এরকম করতে গিয়ে এটা করেছিল। এই অবস্থায় যখন দেখলো যে একেবারে কাজ করছে না, গান্ধীজি এরকম করছে, দেশ যখন গোটা উত্তাল, তখন একবারে কোনোভাবে গান্ধীজিকে থামানোর জন্য কংগ্রেস লিডাররা কিন্তু ডিপ্রেস ক্লাসের সঙ্গে একটা, ডিপ্রেস ক্লাস থেকে যেমন আমাদের যে কে ছিল, আমাদের বি.আর. রাও আম্বেদকর একটা বড় ভূমিকা করেছিল। সেই আম্বেদকর কি করলো, গান্ধীজির সঙ্গে আম্বেদকরের একটা আলোচনা হলো এবং একটা এগ্রিমেন্ট হলো 1932 সেপ্টেম্বর মাসে। আগস্টের পরে এক মাস কাছাকাছি চলছিল, আগস্টের পরে সেপ্টেম্বরে, 1932 সেপ্টেম্বরে কি করলো, পুনা প্যাক্ট বলে এই এরাভাদা জেলে কি করলো, সেখানে আমাদের ডিপ্রেস ক্লাসের জন্য কোন রকম ভাবে সেপারেট ইলেকটোরেট হবে না। কি হলো, এদের জন্য আমাদের হিন্দুদের হয়ে কি করলো, এদেরকে সিট কিছুটা রিভার্স সিট কিছুটা বাড়ানো হলো। ডিপ্রেস ক্লাসের জন্য অবশ্যই সিট ইনক্রিজ করা হবে, কিন্তু এর জন্য কোনো রকম ইলেকশন হবে না, সেপারেট ইলেকটোরেট করা হবে না। আর সিট কত বাড়ানো হলো, 147, এটা কিন্তু মনে রাখতে হবে, 47 মনে রাখতে হবে। আমাদের 1947 সালে আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়েছে, এখান থেকে 9 বাদ দিলে 1932 সালে আমাদের যে পুনা প্যাক্ট হয়েছিল, সেখানে কিন্তু 147টা রিজার্ভ সিট করা হয়েছে কারের জন্য, ডিপ্রেস ক্লাসের জন্য। আর গান্ধীজি কি করলো, সাইন করলো অন বিহাফ অফ হরিজনের হয়ে গান্ধীজি কিন্তু এইটা সাইন করলো, মানে বি.আর. আম্বেদকর সাইন করলো, আর সঙ্গে আমাদের মহাত্মা গান্ধীর সঙ্গে এটা সাইন করেছিল। তো এই গেল কমিউনাল অ্যাওয়ার্ডের গল্প। তো এরপরে আমরা আসবো, সেটা হচ্ছে যে আমাদের কমিউনাল অ্যাওয়ার্ডের পরেই আমাদের আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো যাই হোক, এইটা আমরা পরের ক্লাসে আসছি। আপাতত এখানে থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, সি ইউ সুন।